না মাসিমা, আমি কিন্তু চট করে মেনে নেবার ব্যাপারে ছাই দিতে পারছি না। এছাড়া আমাদের আর উপায় কি বলো? উপায় কেন নেই মাসিমা? আমরা মেসোমশাইকে ওই হাসপাতাল থেকে রিলিজ করিয়ে অন্য কোনো হাসপাতাল কিংবা অন্য কোনো ভালো নার্সিংহোমে নিয়ে যাই। আরে একবার যখন প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছেন, ওনার সুস্থ হতে বড় জোর হপ্তাখানেক কি দিন 10 লাগবে। আরে আপনার তো 30-40 হাজার টাকা বেঁচে যাচ্ছে। আর তাছাড়া মেসোমশাইকে ওই পেস মেকার বুকে বই নিয়ে বেড়াতে হচ্ছে না সারা জীবন। একটা কথা ভেবে দেখ সুমন্ত, বাবা কিন্তু এতদিন সুস্থই ছিলেন। যেই ওরা শুনলো যে আমরা ওই পেসমেকার বসানোর ব্যাপারে আপত্তি জানাচ্ছি, অমনি বাবা শরীরটা খারাপ হতে শুরু করলো। হ্যাঁ, এসব ভেবেই তো আমি আরো ভয় পাচ্ছি, যদি কিছু খারাপ করে দেয়। অত সোজা নাকি? খারাপ করলেই হলো? আপনারা একবার ডিসিশন নিন না যে ওই হাসপাতাল থেকে রিলিজ করিয়ে আনবেন, তারপর আমি দেখছি ওই ডাক্তারকে কি করে সাহায্য করতে হয়। আরে ভদ্রলোকের ছেলে বলে সবকিছু মেনে নেবো? না না সুমন্ত, না। এমনিতে তো কত চিন্তা মাথার ওপর, এর ওপর থানা পুলিশ করলে না না, অত ঝঞ্ঝাটে দরকার নেই বাবা। মাসিমা, তা বলে সবকিছু জেনে বুঝে মুখ বুঝে সহ্য করে যাবো? বিপদটা তুই বুঝতে পারছিস না সুমন্ত? যেই ওরা শুনবে যে আমরা বাবাকে এখান থেকে রিলিজ করে নিয়ে চলে যেতে চাইছি, অমনি বাবার ওরা ক্ষতি করে দেবে। কি কখনো যে মানুষটাকে ভর্তি করাতে গেলাম কে জানে। এসব ভেবেছি তো আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। মানুষটার সত্যি সত্যি যদি কিছু হয়ে যায়। মা, মা, তুমি তুমি এত ভেঙে পড়ো না মা। দেখো দেখো, আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো বিষয়টা নিয়ে আলোচনা করছি। বলো, আমি বলছি দেখো, উপায় নিশ্চয়ই কিছু একটা বেরোবে। তুমি এত ভেঙে পড়ো না, এত ভেঙে পড়ো না। দেখ সুমন্ত, আমার মনে হয় ব্যাপারটা তুই মেনে নে। বাবা যদি পেসমেকার বসিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন, আমার মনে হয় আমাদের সেটাই করা উচিত। আমি আর কি বলবো বল? মেসোমশাইয়ের ব্যাপারে তোদের একটা স্বাভাবিক উদ্বেগ থাকবেই। কি জানি, আমার বাবা মা হলে আমি হয়তো একই সিদ্ধান্ত নিতাম। রাগ করো না বাবা, একটু বোঝবার চেষ্টা করো। না মাসিমা, রাগ করিনি। আর কার ওপরই বা রাগ করবো? এই দেশে থাকতে গেলে এসব মেনে নিয়েই থাকতে হয়, বুঝে গেছি। দেখ না, বাবাকে সুস্থ করে এদের খবর থেকে বের করে আনি, তারপর প্রেসটাকে সমস্ত কিছু জানাবো। আরে নতুন করে আর কি জানাবি অমলেশ? সবাই সব জানে, সবাই সব জানে, সব বোঝে, বহুবারে সব কাগজে বেরিয়েছে। মাসিমা, কারোর গায়ে একটি আঁচড় অব্দি পড়েনি। সব ঘটনা তো ঘটেই চলেছে, সরকার কি জানে না, দেখছে না? সবাই সব জানে মাসিমা, সবাই সব দেখে, সব চুপ করে থাকে। এরা তো এটাও ভালো করে জানে যে মৌচাকে ঢিল মারলে ওদেরই সব থেকে বিপদ। তবে একটা জিনিস এরা খুব ভালো পারে, এরা ভাষণটা দিতে খুব ভালো পারে। যাক, এসব ভেবে তো আর লাভ নেই। দেখুন, আপনারা ঠিক করুন কি সিদ্ধান্ত নেবেন, ওটাই ফাইন। এই, তুই কিন্তু আবার রাগ করে আমাদের থেকে সরে যাস না। দেখ, তুই যদি পাশে না থাকিস। তোর পাগল, মেসোমশাইকে তুই একা ভালোবাসিস? আমি বাসি না? শোন, একটা বলে দিই তোকে কথা, তোদের সমস্ত ব্যাপারে আমি তোদের পাশে সব সময় থাকব। খালি একটা ব্যাপারে একটু আফসোস থেকে গেল। কি? শুধুমাত্র এই মেসোমশাইয়ের জন্য, শুধুমাত্র এই মেসোমশাইয়ের জন্যে এত বড় অন্যায় মুখ বুজে সহ্য করছি। না হলে হ্যাঁ, ডক্টর মুখার্জি তো 10টায় টাইম দিয়েছেন, এখনই তো 10টা বাজে। তাহলে তো ঋত্বিককেও ঘুম থেকে তুলে দিতে হয়। বেচারা সারা রাত জেগে এখন একটু বিশ্রাম করছিল। তো অমনি করে তাকাচ্ছিস কেন? তুমি কি চিরটা কাল এরকম একচোখা হয়ে থাকবে? কেন এরকম কথা বলছিস কেন? না, সারাটা রাত ও জেগে থেকেছে, আমি জেগে থাকিনি। আমি তো পড়ে পড়ে ঘুমিয়েছি, তাই না? আমি কি এই কথা একবারও তোকে বলেছি? বলনি, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হতেই পারে। বাবা তুই সব ব্যাপারে বড্ড বাড়াবাড়ি করিস, বুঝলি? বাড়াবাড়ি বলে তোমার আজকে এই অবস্থা। শোনো, তোমার ব্যাগটা এনে দাও, ব্যাগটা এনে দাও, দেরি হয়ে গেছে। তো ঋত্বিক যাবে না সঙ্গে? আমারও কি সঙ্গে করে নিয়ে যেতে হবে নাকি? ও ঘুমোচ্ছে, ঘুমোক না, পরে যাবে।
যাও যাও ব্যাগটা এনে দাও। ওকে একটুখানি ভেতরে গিয়ে শুতে বল না। ডোন্ট ডিস্টার্ব হিম। তুই ব্যাগটা এনে দিবি না আমি যাবো? না ঠিক আছে, আমি এনে দিচ্ছি, দাঁড়া। নে, ধর। আমি বলছিলাম কি যে দুপুরবেলা বরং এখানেও খাওয়া দাওয়া করে যাচ্ছিলি, এত বেলায় কোথায় খাবে? আমার পারমিশন চাইছো? না, দেখো, যখন আমি তোমাকে বারণ করতাম তখন তুমি ওকে বাড়িতে আনতে, চা কফি খাওয়াতে, আদর আপ্যায়ন করতে, তখন তো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি। আজকে অনুমতি চাইছো কেন? তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। চলুন। গুড, ভেরি গুড। শেষ পর্যন্ত আপনারা যে ডিসিশনটা নিতে পেরেছেন এতে আপনার বাবার খুব ভালো হবে। তবে ডিসিশনটা আরও আগে নিলে আরও ভালো হতো। এরই মধ্যে যদি আপনার বাবার কন্ডিশনটা ডেটোরিয়েট করতো তাহলে আরও অনেক প্রবলেম অ্যারাইজ করতো। হ্যাঁ, থ্যাংক গড সেরকম কিছু হয়নি। তবে এর জন্য আমাদেরও কম অ্যালার্ট থাকতে হয়নি। এনিওয়ে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। যার শেষ ভালো তার সব ভালো। তাহলে ডাক্তারবাবু আমাদের কি কি করতে হবে, মানে কি রকম টাকা জোগাড় করতে হবে আর কি? ডোন্ট ওয়ারি, টাকার জন্য একদম ঘাবড়াবেন না। আমি তো আপনাকে বলেছি যতটা কমে সম্ভব হয় আমি করে দেব। আমি তো আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ ডাক্তারবাবু, বাবা রিটায়ারমেন্টের পরে ওই বাড়ি করতে গিয়ে সমস্ত টাকাই খরচা করে ফেলেছেন। আর আমার চাকরিও তো বেশি দিন হয়নি, মানে বুঝতেই তো পাচ্ছেন বেশি টাকা জোগাড় করাটা। হ্যাঁ, সব বুঝতে পেরেছি। আমি তো বললাম যতটা কম সম্ভব হয় আমি করে দেবো। আপনার বাবা স্কুল টিচার ছিলেন আগে হ্যাঁ, তাও তো ঘাবড়াচ্ছেন কেন? সরকারের কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। ঘাবড়াচ্ছি মানে দেখুন এখন তো টাকা পয়সা জোগাড় করতে হবে, তারপর পরে কখন কিভাবে সেটা সরকারের কাছ থেকে ফেরত পাবো কিছুই তো জানি না। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, অত চিন্তা করবেন না। শুনুন, আমি আপনার বাবার কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এগুলো করে আনবেন। ঠিক আছে। আমি বোর্ডে ফোন করে দিচ্ছি, স্যাম্পলগুলো টেনে দেবে, ওটা নিয়ে আপনি চলে যাবেন। কালকের মধ্যে রিপোর্টগুলো আমার হাতে চাই, ঠিক আছে? ঠিক আছে। ও শুনুন, নামটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দ্বিবেদী অ্যান্ড মিত্র, ঠিকানা হলো 9/5 এসপ্ল্যানেড ইস্ট, কলকাতা। এটা নিয়ে আপনি চলে যান, টেস্টগুলো করিয়ে আনুন। আপনাকে চিন্তা করতে হবে না, বাদ বাকি যা করবার আমি করে নেব, ঠিক আছে? তাহলে ডাক্তারবাবু অপারেশনটা কবে করছেন? না না, অপারেশনটা তো কোনো ব্যাপারই নয়, কোনো ফ্যাক্টরি নয়। আসল ব্যাপারটা হচ্ছে পেস মেকার। ওটা যেদিন হাতে পেয়ে যাব বসিয়ে দেবো। ছোট্ট একটা অপারেশন, 8 ঘন্টা লাগবে। আপনার বাবা 7 দিন কমপ্লিট বেড রেস্ট, তারপর সম্পূর্ণ ফিট, আগের মতো ঘুরে বেড়াবেন। কাজ করুন, এটা নিয়ে ওয়ার্ডে চলে যান। আমি ফোন করে দিচ্ছি, রিপোর্টগুলো নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে ডাক্তার, আমি আসি। শুধু একটা রিকোয়েস্ট ছিল ডাক্তারবাবু। আরে বলুন। মানে বলছিলাম যে পিস মেকারটা যেন একটু ভালো হয়, মানে বাবার ওটা লাগিয়ে যেন ফিউচারে কোনো প্রবলেম না হয় আর কি। মানে বুঝতেই তো পারছেন এতগুলো টাকা খরচা করে ব্যবস্থা করছি। শুনুন, আপনাকে একটা কথা বলি, সুশোভন লাহিড়িকে শুধু কলকাতার নয়, দিল্লি, বম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর সব ডাক্তাররাই চেনে। এই সুনামটা কি এমনি এমনি হয়েছে মশাই? না না তবু আমি কোনো কিছু ভেবে কথাটা বলিনি। আমার অ্যাংজাইটি থেকে বলছিলাম আর কি। আমি জানি বাবা যখন আপনার হাতে রয়েছেন তার কোনো ক্ষতি হবে না। ব্যাস, এই ভরসাটুকু যখন আমার উপর রাখতে পারছেন, নিশ্চিন্তে বাড়ি চলে যান, টেস্টগুলো করিয়ে আনুন, ঠিক আছে? ঠিক আছে।
আমি ওয়ার্ডে ফোন করে দিচ্ছি। ওকে, আসি। হ্যালো সিস্টার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো বসো। কি ছেলেকে দেখতে ওয়ার্ডে গিয়েছিলে নাকি? গিয়েছিলাম ওয়ার্ডে, টেম্পারেচারটা একটু কম দেখলাম। দ্যাটস এ গুড সাইন। তবে ব্লাড রিপোর্টটা না পেলে তো কিছু বোঝা যাচ্ছে না। ব্লাডটা নিয়ে গেছে, আমি সুদীপ্তকে টেলিফোন করে বললাম যে 2 ঘন্টার মধ্যে যাতে রিপোর্টটা পাঠিয়ে দেয়। আসলে চিন্তা হচ্ছে ম্যালেরিয়াটা না হয়। দেখুন টেম্পারেচারটা তো কনস্ট্যান্টলি 3 দিন ধরে ছিল, রিমিশন হয়নি তখন ওষুধ দেওয়া সত্ত্বেও, তাই না? সেটা আমার মাথায় আছে, তবে ম্যালেরিয়া ছাড়া তো অন্যান্য ভাইরাস রয়েছে না। ধরো আজকাল তো ঘরে ঘরে এনসেফেলাইটিস হচ্ছে, ইভেন মেনিনজাইটিসও হতে পারে। মেনিনজাইটিস? ব্যাস ভয় পেয়ে গেলে? আচ্ছা তুমি তো নিজেও একজন ডাক্তার নাকি? আগে জানো কি হয়েছে, আগে রিপোর্টটা পাই, দেখা যাক কি হয়েছে, তারপর তো আমরা রয়েছি, এত টেনশন করার কি আছে? হ্যাঁ, রিপোর্টটা না পেয়ে ঘাবড়ে গেলে চলবে? আর সকালবেলা তো বাড়ি থেকে রেস্ট নিয়ে আসতে পারোনি, তো রেস্ট নিয়ে আসতে পারতে। আমরা তো ছিলাম, এত টেনশন করার কি ছিল? ইয়ে তোমার হাজব্যান্ডও কি দেখতে এসছে বাচ্চাকে? না আসেনি, তবে আসবে মনে হয়। বান্টির এত শরীর খারাপ যখন। ভেরি নাইস চ্যাপ। আমার কিন্তু ভদ্রলোককে খুব ভালো লেগেছে। আচ্ছা মল্লিকা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। অবশ্য ব্যাপারটা খুবই ব্যক্তিগত, সেটা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। বলুন না, আপনি তো একজন ওয়েল উইশার, আমার গার্ডিয়ানের মতনই, বলুন। আচ্ছা মল্লিকা, ওর সঙ্গে কি তোমার সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে? কি ব্যাপার, আপনার বাবা কেমন আছেন? আছেন মানে মানে আপনারা যেমন রেখেছেন আর কি। না মানে উনি তো আর আমার পেশেন্ট নন, মানে আমার স্যার ডক্টর সরকারের আন্ডারে উনি ভর্তি হননি, আর সেই কারণে আমার কোনো এখতিয়ার নেই ওনার ব্যাপারে কিছু। তবু আপনি সেদিনকে জোর করে বাবাকে যেরকম ইঞ্জেকশনটা দিয়ে দিলেন, না, না। নইলে বাবার ক্ষতি হয়ে যেত। কি বলছেন, লাহিড়ী স্যার একজন মস্ত বড় ডাক্তার, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নিতেন। আর আমার সেদিন গিয়ে পড়াটা জাস্ট একটা কোইন্সিডেন্স। তা এখন কোত্থেকে আসছেন? ওই ডক্টর লাহিড়ির সঙ্গে দেখা করে আসছি। কি ঠিক করলেন, পেসমেকার বসাচ্ছেন? বসাচ্ছি মানে ডক্টর লাহিড়ি ব্যাপারটাকে যেভাবে গুরুত্ব দিয়ে ভাবছেন, তাছাড়া বাবার শরীরটা যদি আবার খারাপ হয়ে যায়, মানে আমার কথা তো বুঝতে পারছেন আপনি। হ্যাঁ পারছি, ঠিকই আছে, পেসমেকার বসানোটা খারাপ কিছু না, আর এতে দুশ্চিন্তার মানে অনেক কিছু কমে যায় আর কি। ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে এতগুলো টাকা বুঝতেই তো পারছেন। দেখুন আজকাল বাঁচতে গেলে জল আর অক্সিজেনের মতো টাকাটাও একান্ত প্রয়োজন। তা যাক, আপনার হাতে ওটা কি? ওই ডক্টর লাহিড়ি বাবার জন্য একটা টেস্ট করে আনতে বললেন। কই দেখি দেখি কি টেস্ট? হ্যাঁ, দেখুন। HIV 1 and 2 আর HbS AG। আচ্ছা শুনুন, অপারেশনের আগে এই টেস্টগুলো অবশ্যই করাতে হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ এইডস আর হেপাটাইটিসের মতো রোগ যদি ওনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু অপারেট করা যাবে না। আর খুব ছোটোখাটো টেস্ট যে কোনো অর্ডিনারি জায়গা থেকে হয়ে যাবে। আপনার ধরুন ওই 2.5 থেকে 3 টাকা লাগবে। কিন্তু ডক্টর লাহিড়ি যে বললেন ওই দ্বিবেদী আর মিত্র থেকে করাতে হবে, মানে উনি প্রেসক্রিপশনের পেছনে অ্যাড্রেসটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। লাহিড়ী স্যার যখন বলেছেন ঠিকই আছে, করি ফেলুন, ঠিক আছে। ডাক্তারবাবু বলছিলাম যে ওখানে কিরকম চার্জ পড়বে, মানে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তা ধরুন আপনার 800 থেকে 1000 টাকা। 1000 টাকা? আসলে বড় জায়গা তো, এস্টাবলিশমেন্ট কস্ট অনেক, আর তারপর ঠিক আছে
চলি, হ্যাঁ। আর যাওয়ার আগে প্রার্থনা করি যে আপনার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এইখানে যাতে ওনাকে বেশি দিন আর থাকতে না হয়। ওকে। তো আর একটা হ্যাঁ, কথা বলুন। ছিল, বলছিলাম যে ডক্টর লাহিড়ী তো হসপিটালের প্যাডে কিংবা নিজস্ব প্যাডে কিছু লিখলেন না, সাদা কাগজে লিখে দিলেন। না, উনি হসপিটালের প্যাডে কোনো বিশেষ জায়গা থেকে টেস্ট করানোর কথা লিখতে পারেন না। আচ্ছা। হ্যাঁ, সেটা উচিত না। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। আপনার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, রিপোর্ট ঠিক পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। চলি, হ্যাঁ। ওকে ডাক্তার। এই না, একটু জোয়ান মৌরি মুখে দাও। বাহ, আমি এটাই চাইছিলাম। থ্যাংক ইউ। খেয়ে উঠে না একটা কিছু মুখে দেওয়ার অভ্যেস আমার বরাবরের, তাই জন্য এসব আনন্দই থাকে। হ্যাঁ বাবা, তুমি তো বেশি খেলে না, পেটটা ভরেছে তো? কি বলছেন কি? মানে আমি তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি বেশ বাড়াবাড়ি রকমের বেশি খাওয়া হয়ে গেছে। কি যে বলো, এমন কিছুই খাওনি, কিন্তু এর আগে অনেক বেশি খেতে পারতে। আগে অনেক রকমের বাড়াবাড়ি ছিল আমার, এখন ধীরে ধীরে সেসব কিছু বর্জন করার চেষ্টা করছি। আগে আমি চলি মা। এখন কি হাসপাতালেই যাচ্ছ? হ্যাঁ, মানে আসলে আমার এত খারাপ লাগছে, আমি এতটা দেরি করে ফেললাম। তাতে কি হয়েছে? তুমি তো কালকে সারা রাত হাসপাতালে কাটিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি তো একলা হাসপাতালে কাটাইনি, মল্লিকাও তো ছিল। দেখুন, ও কিন্তু ঠিক সময় মতো কেমন। আহা, এতে এমন কিছু হয়নি বাবা, সকলের শরীর তো আর সমান নয়। আর তাছাড়া তুমি তুমি বেশি ক্লান্ত ছিলে, ঘুমের প্রয়োজনটাও ছিল তোমার, এটা তোর ভাববার তো কিছু নেই। ভেবে লাভও তো নেই কিছু, বরং তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাই, সেটাই ভালো। একটা একটা কথা তোমাকে বলবো বাবা, তুমি যদি কিছু মনে না করো। না না, বলুন না, কি আছে বলুন আপনি। না মানে আমি বলছিলাম কি যে, মানে তোমাদের দুজনের তো এখনো ডিভোর্স হয়নি, মানে বাচ্চাটার কথা ভেবেই তোমরা যদি দুজনে মানে কোনো কিছু একটা কথা বলে একটা কিছু যদি ঠিকঠাক করে নিতে। দেখুন মা, মানে মনের উপর তো জোর করা যায় না। না তা তো বটেই, তা তো বটেই। আমার মনে হয় কি, এখন যেমন আছে সব ওইরকমই থাক। পরে যদি কখনো দুজনেই মনে করি, তখন না হয় একটা কিছু ভাবা যাবে। তবে একটা কথা কিন্তু আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, মানে আমাদের সম্পর্কে কোনো বাজে প্রভাব কিন্তু বান্টির ওপর আমি পড়তে দেব না, কখনো না। চলি মা। এসো বাবা। আসুন ইন্সপেক্টর, বসুন। আজকে আর বেশিক্ষণ বসতে পারবো না, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম একটা ইনভেস্টিগেশনে, ভাবলাম আপনার সঙ্গে দুটো দরকারি কথা সেরে যাই। দরকারি কথা? ইয়েস, লালবাজারের ওপর লেভেলে তো আপনার অনেক জানাশোনা আছে, তাই না? এ কথা বলছেন কেন? বলছি মানে আমি চাইছিলাম গণেশ মানের কেসটা একটু অন্যভাবে চেষ্টা করে দেখব, অপরাধীদের ট্রেস আউট করা যায় কিনা। বাট আই এম ভেরি সরি টু সে ডক্টর রয়, আমি এই ব্যাপারে কোনো রকম মুভমেন্ট করতে অক্ষম। ইয়েস, মাই হ্যান্ডস আর টাইট। আপনি বরঞ্চ অন্য কোনো লেভেলে, আই মিন আপনার চেনাশোনা যদি হায়ার র্যাঙ্কের অফিসার লালবাজারে থেকে থাকেন, তো সেখান থেকে একবার চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু সেখানেও তো এরকম লোকজন থাকতে পারেন যারা চান না যে অপরাধী ধরা পড়ুক।